তো প্রথমে আমরা হচ্ছে যে কিছু ইন্ডেক্সিং এর বিষয়ে শিখবো, যে গুগল স্কলার বা পাবমেড। যদিও হচ্ছে আপনাদের ক্লাসগুলোতে আমি এই বিষয়টা সম্পর্কে ক্ল্যারিফাই করেছি যে আমরা কোথা থেকে আর্টিকেলগুলো কিভাবে কালেক্ট করতে পারি এবং কিভাবে লিটারেচার রিভিউ করতে পারি। স্পেশালি যারা ফেব্রুয়ারি ব্যাচের আছেন তাদেরকে আমি এই বিষয়গুলো দেখিয়েছি 2 দিন, প্রোটিন এবং লিগ্যান্ড 2 দিনের ক্ষেত্রেই। সো ফর এক্সাম্পল, কোনো রিসার্চ আর্টিকেল খোঁজ করতে হলে বা কোনো রিসার্চ আর্টিকেল পড়তে হলে আপনার ইন্টারেস্টেড এরিয়াটা জানতে হবে, যে আপনি কোন ধরনের বিষয়গুলো পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা হচ্ছে আপনার রিডিং ইন্টারেস্টেড বা রিসার্চ ইন্টারেস্ট থেকে আসবে। ফর এক্সাম্পল, এখানে ফার্মেসি কেমিস্ট্রি স্টুডেন্টরা আছেন, তাদের পছন্দের কোনো একটা টপিকস তারা হচ্ছে দেখতে চান যে সেই টপিক্সের উপরে কতগুলা রিসার্চ আর্টিকেল অ্যাভেলেবল আছে এবং সেগুলোতে কী ধরনের কী ফাইন্ডিংস আছে সেই স্পেসিফিক ইটাতে। বা আমি যদি আপনাদের এই যে টোটাল কোর্স করলেন, এই কোর্স রিলেটেড যে পেপারগুলো হয় এবং এই পেপারগুলা কে কীভাবে কাজ করেছে, কে কোন ম্যাথোডোলজিতে কাজ করেছে, কে কোন ধরনের ডিজিজের এগেনস্টে কীভাবে ড্রাগ ডিসকভারি বা ড্রাগ ডিজাইন করেছে, সেই রকমের ফিল্ডের কাজগুলো যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা সেই ধরনের কিওয়ার্ডস ইউজ করব। ওকে, আমি কিওয়ার্ডসের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিয়েছি যে কিওয়ার্ডসগুলো হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড হইতে পারে। কিওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড হইতে পারে, যে সকল ওয়ার্ডগুলো হচ্ছে কোনো একটা টোটাল কন্টেন্টের কি পয়েন্টস। ওকে, ফর এক্সাম্পল, আপনি একটা রিসার্চ আর্টিকেল বা একটা কন্টেন্ট লিখেছেন, যে কন্টেন্টের মূল বিষয়বস্তু হচ্ছে যে ক্যান্সারের ড্রাগ নিয়ে লিখেছেন বা অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স নিয়ে লিখেছেন। তাহলে সেখানে মূল কিওয়ার্ডটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, ড্রাগ রেজিস্ট্যান্স, ওকে, অথবা ব্যাকটেরিয়া, এই ধরনের কিছু আসতে পারে, বা কোনো একটা বড় ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগকে আমরা কিওয়ার্ড হিসেবে খুঁজে নিতে পারি। আচ্ছা, এখন আমরা যেই ফিল্ডে কাজ করে আসছি, এই ফিল্ডের টপ র্যাঙ্ক কিছু কিওয়ার্ডস যদি দেখি, প্রত্যেকটা ক্লাসই হচ্ছে এক একটা কিওয়ার্ড। ওকে, প্রত্যেকটা ক্লাসই হচ্ছে এক একটা কিওয়ার্ড। আমি যদি বলি যে আমি মলিকুলার ডকিং রিলেটেড ক্লাসগুলো দেখতে চাই, মলিকুলার ডকিং, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আমি একটা কিওয়ার্ড লিখে একটা স্পেস অথবা একটা কমা দিব, একটা কমা দিয়ে দিলাম, একটা কিওয়ার্ড লিখে মলিকুলার ডকিং। এখন মলিকুলার ডকিং আমরা কোথায় দেখেছি? আমরা মলিকুলার ডকিংটা দেখেছি ড্রাগ ডিজাইন অর ড্রাগ ডিসকভারিতে। ওকে, ড্রাগ ডিজাইন, মলিকুলার ডকিং, এই যে টোটাল আমরা কাজগুলো করেছি কম্পিটিশনাল, এটাকে কিন্তু ইনসিলিকো অ্যাপ্রোচ বলা হয়। ওকে, এটাকে ইনসিলিকো অ্যাপ্রোচ বলা হয়, টোটালটাকে ইনসিলিকো অ্যাপ্রোচ বলা হয়। কম্পিটিশনাল ড্রাগ ডিজাইন বা ড্রাগ ডিসকভারি হোয়াটএভার, এটাকে ইনসিলিকো বলা হয়। সাথে কিন্তু আমরা মেরিট অ্যানালাইসিস বা ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিস প্রেডিকশন অ্যান্ড ক্যালকুলেশন দেখেছিলাম। সো আমি এখানে মোট 4টা কিওয়ার্ড, আমাদের টোটাল কোর্সটাকে ঘিরেই আমি 4টা কিওয়ার্ড দিলাম, এবং আমি কিওয়ার্ডগুলো দিয়ে যদি গুগল স্কলার সব থেকে কমন ইন্ডেক্সিং যেটা, যে সব ধরনের পেপার এখানে ইন্ডেক্সিং হয়, সেটা হচ্ছে গুগল স্কলার। গুগল স্কলারে আমি যদি এই কিওয়ার্ডগুলোকে সার্চ করি, তাহলে অ্যাট এ টাইম আমরা এখানে 43,200টা রেজাল্ট দেখতে পাচ্ছি। ওকে, এবং এখানে এনি টাইম আছে, যে আমি ওভারঅল অথবা আমি 2025, 24, 21 যে কোনো সাল ধরে করতে পারি, অথবা কাস্টম রেঞ্জ। আমি 2025-এর দেখতে চাই যে 2025-এ কতগুলো এই রিলেটেড, বা আমার যেই আমি কিওয়ার্ড দিছি, কিওয়ার্ডের সবগুলোর সাথে ম্যাচ করবে এরকম না। কিওয়ার্ড 2টার সাথে ম্যাচ করতে পারে, একটার সাথে ম্যাচ করতে পারে, বা পার্শিয়াল কোনো একটার সাথে। যেমন ড্রাগ ডিজাইন লিখেছি, শুধু ড্রাগের সাথে ম্যাচ করেছে। মলিকুলার ডকিং লিখেছি, শুধু মলিকুলার ডকিং ম্যাচ করতে পারে, এরকম। ওকে, তাহলে শুধু 25-এ এই রিলেটেড কাজ হয়েছে হচ্ছে এখনো পর্যন্ত 3 মাস। এই 3 মাসে 3010টা রেজাল্টস এখানে অ্যাভেলেবল। প্রথমেই আমরা একটা টাইটেল দেখতে পাচ্ছি সুন্দর, ডিনেভো
de novo in silico screening of natural products of anti-diabetic drug discovery. সেখানে অ্যাডমিট প্রোফাইলিং করেছে, মলিকুলার ডকিং অ্যান্ড মলিকুলার ডাইনামিক সিমুলেশন। দ্যাটস ফাইন, আমরা এই পেপারটা নিতে পারি, স্প্রিঞ্জারের পেপার। এটা এখানে স্প্রিঞ্জারের পেপার, এটা এলসেভিয়ারের পেপার, এটা এলসেভিয়ারের পেপার, এটা বেনথামের, এটা স্প্রিঞ্জারের। আমরা একটু তারপরে দেখি মলিকুলার ডকিং, ডাইনামিক সিমুলেশন অ্যান্ড ইন সিলিকো অ্যাডমিট স্ক্রিনিং স্টাডি অফ নোবেল বাইডেন্টেন টেট্রাজোলাইল adipate anti-HIV drug candidates. Okay. Unrelieving the potential of novel 5-alpha reductase inhibitors, and then computational exploration of এইটা derivatives, এইটা আমরা দেখতে পারি। এটা হচ্ছে সিনথেসিস করেছে, ডিএফটি স্টাডি করেছে, ইন সিলিকো অ্যাডমিট ইভ্যালুয়েশন, মলিকুলার ডকিং, কিউএসএর অ্যানালাইসিস করেছে। এটাও সিনথেসিস করার কাজ। এলসেভিয়ার বেশি পেপারগুলো নিচ্ছি না, কারণ এলসেভিয়ার ম্যাক্সিমাম পেপারগুলোই হচ্ছে ওপেন অ্যাক্সেস থাকে না। তাই আর আমরা যেহেতু 25-এর নিয়েছি, মানে এই রিসেন্ট ইয়ারের পেপারগুলো, ম্যাক্সিমাম রিসেন্ট ইয়ারের পেপারগুলো ওপেন অ্যাক্সেস না হলে ফুল টেক্সট অ্যাভেলেবল থাকে না। এই জন্যই হচ্ছে আমি একটু দেখে দেখে নিচ্ছি স্প্রিঞ্জারের। যেমন আমরা যদি টেইলর অ্যান্ড ফ্রান্সিসের কোনো পেপার নিই, তাহলে টেইলর অ্যান্ড ফ্রান্সিসের ওপেন অ্যাক্সেস পেপার না হইলে সেটা ফুল টেক্সট পাওয়া যায় না। যেমন এটা ফুল টেক্সট নাই। ওকে, আমি ফুল টেক্সটটা ক্লিক করলে এটা ফুল টেক্সট নাই, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট আমাদের জন্য অ্যাভেলেবল। এটা পারচেস করতে হবে। টেইলর অ্যান্ড ফ্রান্সিসের 3 থেকে 2 বছর, যদি 2 বছর পার না হয় তাহলে পেপারগুলো পাওয়া টাফ। স্প্রিঞ্জারেরও যে সব ওপেন অ্যাক্সেস তা না, স্প্রিঞ্জারেরও ওপেন অ্যাক্সেস হয় না, ম্যাক্সিমামই ক্লোজ অ্যাক্সেস হয়। এরপরে আমরা একটু দেখে দেখে নেব। এইটাও ক্লোজ অ্যাক্সেস। আমি জাস্ট পেপারগুলো দেখাচ্ছি একটু আপনাদের এই জন্য। ভাই ইনস্টিটিউশনাল মেল দিয়ে কিভাবে অ্যাক্সেস করতে হয় বিষয়টা যদি একটু দেখা যেত। আপনার দেশের ইনস্টিটিউশনাল মেইল দিয়ে আপনি পেপারে অ্যাক্সেস করতে পারবেন না, যদি না আপনার ইনস্টিটিউশন ওই জার্নালকে আপনার ইনস্টিটিউশনের লাইব্রেরির সাথে কানেক্ট করে রাখে। এটার জন্য যেটা করতে হয়, ইউনিভার্সিটিকে ওই জার্নাল থেকে অ্যাক্সেস নিয়ে রাখতে হয়। এটা আমাদের দেশের কোনো ইনস্টিটিউশন থেকে হয় না। যদি না সেই ইনস্টিটিউশনে, হ্যাঁ এখন কিছু ইউনিভার্সিটি নতুন করে এই ফিল্ড এই উদ্যোগগুলো নিচ্ছে, সম্ভবত বুয়েটের আছে এবং নর্থ সাউথের হয়তো বা থাকার কথা, বা এরকম কিছু প্রমিনেন্ট ইউনিভার্সিটিগুলো আছে যাদের ইনস্টিটিউশনাল ইমেল দিয়ে কিছু জার্নালে অ্যাক্সেস পাওয়া যায় পেপারগুলো পড়ার জন্য। সেটার জন্য গুগল স্কলার থেকেই কাজগুলো করা যায়, একটু ইউটিউব করে দেখে নেবেন। আচ্ছা, আমি একটু এইটা করি। আসলে 25-এর পেপারগুলো নিয়েছি তো, একদম রিসেন্ট ইয়ারের পেপারগুলো ওপেন অ্যাক্সেস পাওয়া খুব টাফ, আমাদেরকে দেখে দেখে নিতে হবে। উইলি অনলাইন লাইব্রেরিটা দেখি। হ্যাঁ, এটা ফুল টেক্সট আছে। এটা নিয়ে, এটা ফ্রন্টিয়ার্সের, এটা ওপেন অ্যাক্সেস। আচ্ছা, এই পেপারটা এইটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, একদমই ওপেন অ্যাক্সেস জার্নাল। ফ্রন্টিয়ার্সের সবগুলো জার্নালই হচ্ছে ওপেন অ্যাক্সেস জার্নাল। কারণ এখানে আপনাদের পড়ার জন্য যারা অথর্স তাদেরকে টাকা পে করতে হয়, তারা একটা বিশাল অ্যামাউন্টের তাদের প্রজেক্ট থেকে টাকা দিয়ে এটা ওপেন অ্যাক্সেস করে রাখে, যেন সবাই তাদের আর্টিকেলটা পড়তে পারে এবং সেটা সাইটেশন অনেক বেশি হয়। এই যে এখানে ডাউনলোড আর্টিকেল অপশন আছে, এখান থেকে ডাউনলোড পিডিএফ করে পেপারটা ডাউনলোড করতে পারবেন, অথবা এখানে ফুল টেক্সট অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, একদম প্রপার পেপারটাই এখানে অনলাইনেও পড়ে ফেলতে পারেন। আমি বিষয়গুলো প্রত্যেকটাই দেখাবো।
যে এই পেপারে কোথায় কোন ইগুলো আছে এবং আমরা এখানে আসব। সো এটা হচ্ছে যে গুগল স্কলার থেকে, এবং সেম ওয়েতে যেমন এইটা হচ্ছে ক্লোজ অ্যাক্সেস কিনা কি করে বুঝবেন, যেমন স্প্রিঞ্জারের যেই ইগুলা হয়, তো স্প্রিঞ্জারের এটা কি বলছে অ্যাক্সেস দিস আর্টিকেল, হ্যাঁ, এটা অ্যাক্সেস করতে আসবে হচ্ছে সাবস্ক্রিপশন ফি হচ্ছে পার মান্থ 32 ইউরো। এইটা ইনস্টিটিউশনাল, এই যে ইনস্টিটিউশনাল সাবস্ক্রিপশন, এইখান থেকে যদি ইনস্টিটিউশনাল সাবস্ক্রিপশন আপনি যদি করেন, দেন এখান থেকে গিয়ে আপনার ইনস্টিটিউশনাল ইমেল দিয়ে আপনার গুগল স্কলার দিয়ে সার্চ করতে হবে, দেন প্রসেসটা করতে হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে ক্লোজ অ্যাক্সেস, কিন্তু আমরা এটা ট্রাই করতে পারি যদি মনে করেন যে আমি এটা ট্রাই করবো। আমি আবারও বলছি, রিসেন্ট ইয়ারের কোনো ডুয়াই দিয়ে আপনি হচ্ছে যে সাইহ্যাব থেকেও পাওয়াটা টাফ, হ্যাঁ, সাইহ্যাবে থাকে না। রিসেন্ট ইয়ার মানে একদমই রিসেন্ট পেপারগুলো থাকে না। চলে আসে নাই, হ্যাঁ। এরপরে এটা তো আছে, এইটাতেও কিন্তু অ্যাক্সেস করতে বলতেছে। সো এটা যদি ওপেন অ্যাক্সেস হতো তাহলে এখানে অপশন থাকতো ডাউনলোড দিস বা ভিউ পিডিএফ টাইপ কোনো একটা অপশন থাকতো, এবং এটা কিন্তু এই মাসের পেপার, হ্যাঁ, ক্লোজ অ্যাক্সেস এই মাসের পেপার। আমরা বেনথামের এইটা সম্ভবত পাবো, তো ট্রাই করি ডুয়াই লিঙ্কটা দিয়ে কপি। আসলে রিসেন্ট ইয়ার না হলে পাওয়া যায়, 2-3 বছর আগেকার পেপারগুলো সাহেবে খুব ইজিলি পাওয়া যায়, অ্যাক্সেস করা যায়। আর যদি খুব বেশি প্রয়োজন হয়, আর কারো যদি ইন্টারন্যাশনাল কোনো ফ্রেন্ড, বড় ভাই ব্রাদার যারা আছেন ইউএসএতে বা দেশের বাইরে যে কোনো কান্ট্রিতে, তাদের কাছে বলতে পারেন, তাদের বাইরের প্রত্যেকটা ইনস্টিটিউটেরই লাইব্রেরি অ্যাক্সেস থাকে, তারা তাদের ইনস্টিটিউশনাল মেল দিয়ে ইজিলি পেপারটা ডাউনলোড করতে পারবে। আচ্ছা, সেম কাজটা হচ্ছে পাবমেডেও করা যায়। পাবমেড থেকে ডাউনলোড করাটা খুবই ইজি, এবং ফুল টেক্সট অ্যাভেলেবল আছে কিনা সেটা আমরা খুব সহজেই পাবমেড থেকে দেখতে পারি, হ্যাঁ। আমি সেম এটাই এখানে দিচ্ছি কিওয়ার্ডটা, এবং আমি এই কিওয়ার্ডটা শুধু 1 বছরে 24 থেকে 25 কাজ দেখতে চাচ্ছি। 248টা কাজ আছে শুধুমাত্র 24 থেকে 25, মানে 1 বছর, 1 ইয়ার 200টা, ওকে। 1 ইয়ারের কাজ হচ্ছে 200টা। এখন ওইখানে আমার কাজ ছিল হচ্ছে, গুগলের কাজ ছিল হচ্ছে 3000। সো ওই যে এইখানে পাবমেড হচ্ছে খুবই উন্নত মানের একটা ইন্ডেক্সিং, যেখানে সকল ধরনের পেপারগুলা ইন্ডেক্স হয় না স্কোপাস ছাড়া। স্কোপাসের বাইরে খুবই মানে কম সংখ্যক জার্নাল আছে যারা এখানে ইন্ডেক্সিং করে। আমরা এখান থেকে যদি দেখি, এখানে যে জার্নালের নামগুলো আছে, এটা হচ্ছে টেইলর অ্যান্ড ফ্রান্সিসের, এখানে হচ্ছে জার্নালের নাম দেওয়া আছে, আর গুগল স্কলার যেটা ছিল ওটা হচ্ছে পাবলিশারের নাম দেওয়া ছিল। যেমন জার্নাল অফ বায়োমলিকুলার স্ট্রাকচার অ্যান্ড ডিনামিক্স, এটা হচ্ছে টেইলর অ্যান্ড ফ্রান্সিসের। আই ডোন্ট থিঙ্ক সো যে এইটাতে আমরা অ্যাক্সেস পাবো। এটাও টেইলর অ্যান্ড ফ্রান্সিসের, এটা দেখি কারেন্ট আন্ডারস্কোর টেকনোলজি এলসেভিয়ার, অ্যাপ্লাইড সায়েন্স, এই যে ওপেন অ্যাক্সেস, এলসেভিয়ারের ওপেন অ্যাক্সেস ফুল টেক্সট, এরকম ফ্রি ফুল টেক্সট থাকলে এখান থেকে আমরা পুরো ব্যাপারটাই
পিডিএফ ডাউনলোডও করতে পারি অথবা এখান থেকে ফুল টেক্সট পড়তে পারি। সরি। সো এইখান থেকে পড়াটাই আমার কাছে মনে হয় যে ভালো, অথবা ডাউনলোড করতে পারেন। দেন এগুলো হচ্ছে সবই ক্লোজ অ্যাক্সেস, দেখতে পারেন চাইলে এক্সটার্নাল লিঙ্কে গেলে। অ্যাক্সেস থ্রু ইউর অর্গানাইজেশন অর ইনস্টিটিউট, এগুলো সেম। ওকে, এইটার ক্ষেত্রে এই যে পিডিএফে ক্লিক করলে ফুল টেক্সট নাকি অ্যাক্সেস চাচ্ছে। আচ্ছা, এটা ক্লোজ অ্যাক্সেস। আমরা পেপারগুলো দেখলাম, আমরা একটু এখন যেগুলো ওপেন আছে, যেমন এটা ভিউ পিডিএফ আছে, মানে এটা হচ্ছে ওপেন আছে, পেপারটা আমরা পড়তে পারবো ফুল। এটা পারছি না, আমরা ফুল পেপার যেগুলো পারতেছি এগুলো একটু দেখবো। দেন এই যে এখান থেকে ডাউনলোড অথবা এটা প্রিন্ট, ডাইরেক্ট প্রিন্টার থেকে প্রিন্ট করতে হবে অথবা এখান থেকে সেভ করে রাখতে হবে এটাকে। এখন আমরা একটু দেখবো যে এই পেপারগুলোর আসলে কেমন স্ট্রাকচার হয়, একটা আর্টিকেলের স্ট্রাকচার কেমন হয়, ওই আর্টিকেলের ভেতরে কোথায় কোন ধরনের ইনফরমেশনগুলো আমাদেরকে ইনক্লুড করতে হয়। আচ্ছা, আমরা একটু দেখি। এখানে হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্টের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমার কাছে আমার স্বল্প জ্ঞান থেকে যতটুকু পারা যায়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি হেল্প করব সবাইকে। একটা ম্যানুস্ক্রিপ্টের স্ট্রাকচার আমরা ফার্স্ট শুরু করব। প্রথমেই এই বিষয়গুলোর দিকে ফোকাস করা দরকার নেই, মানে একদম ম্যানুস্ক্রিপ্ট রাইটিংয়ে যে পেলাই, বাট এটা হচ্ছে ইনিশিয়াল আমি স্ট্রাকচারের কথা বলতেছি। তো যখন লিখতে হবে কোন দিক থেকে লেখা শুরু করবো সেটা আমি দেখাই দেবো। কারো ফার্স্ট পেপার যদি কীভাবে হয় তখন সে কীভাবে লিখবে। ইনিশিয়ালি একটা পেপারের প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে তার টাইটেল থাকে। পেপারের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে তার টাইটেল থাকে। আমরা যদি এদিকে দেখি, এই পেপারটা এটা দেখি, এখানে কি আছে, এটা হচ্ছে টাইটেল আছে, একটা টাইটেল আছে। এরপরে কি থাকে, অথর লিস্ট। কতজন অথর আছে, 2 জন থাকতে পারে, 1 জন থাকতে পারে, একাধিক জনও থাকতে পারে, 10 জনও থাকতে পারে, 50 জনও থাকতে পারে। সেটা ডিপেন্ড করবে কেমন লেভেলের কাজ সেটার উপরে। একটা ম্যানুস্ক্রিপ্টে 50 থেকে 48 জন বা তারও বেশি অথর থাকতে পারে। যদি সেটা ওই লেভেলের কাজ হয় তাহলে সেখানে অথর লিস্ট অ্যাড বড় করা যায়। এরপরে অ্যাফিলিয়েশন কি, যে এখানে আমরা 5 জন 10 জন অথর অ্যাড করলাম, সেই 5 জন 10 জন অথরের অ্যাড্রেস করা, হ্যাঁ, যে তারা কোন ইনস্টিটিউট থেকে আসছে বা কোন ল্যাব থেকে আসছে, এইরকম। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমরা যদি একটু দেখি, অথর, অ্যাফিলিয়েশন, এরপরে থাকে হচ্ছে তার অ্যাবস্ট্রাক্ট। বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফরম্যাটিংটা, জার্নালের ফরম্যাটিং। ওকে, সেটা হচ্ছে বাদ বাকি যেটা থাকে সেটা হচ্ছে জার্নালের ফরম্যাটিং। আচ্ছা, সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট পার্ট হচ্ছে জার্নালের সব থেকে ইম্পর্টেন্ট। এইটার সাথে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট আছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। অ্যাবস্ট্রাক্টটা কেন ইম্পর্টেন্ট বললাম, যে অ্যাবস্ট্রাক্ট আপনি যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, কারণ অ্যাবস্ট্রাক্টটাই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। বলি কিভাবে। আচ্ছা, কোনো একটা আর্টিকেল আপনার খুব দেখা প্রয়োজন, আপনি কিভাবে বুঝবেন? এই যে ক্লোজ অ্যাক্সেস জার্নাল আমি যেগুলো দেখাইছি,
যে কোনো একটা ওপেন করি। এই জার্নালে এইখান থেকে তো এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার আমরা টাইটেল দেখেই অবভিয়াসলি ভিতরে ঢুকছি। অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, এরপরে ডিটেলস তো কিছু নাই, বাদ বাকি সে কীভাবে কাজগুলো করছে। সো আপনি আগে দেখবেন হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা একটু চোখ বুলাবেন যে এই অ্যাবস্ট্রাক্টে কী ধরনের কাজ করেছে। আপনি দেখতে চান যে এই অ্যাবস্ট্রাক্টে কী ধরনের কাজ করেছে, কী করেছে, তার এই পেপারের কী ফাইন্ডিংস কী, এই পেপারের রিসার্চ ব্যাকগ্রাউন্ড কী, এই পেপারের রিসার্চ গ্যাপ কী, এই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে খুঁজে বের করবেন, বা এই পেপারে কী ধরনের টুলস বা তাদের রেজাল্ট কেমন আসছে সেইটা দেখে তখন আপনার যখন মনে হবে যে না তাহলে পেপারটা আমার পড়া উচিত, তখন তো আপনি এটার পিছনে পড়বেন, তাই না? আপনি আপনার কাছে ইনস্টিটিউশনাল না থাকলে আপনি সাইহাব থেকে করবেন বা আদার্স কোনোভাবে এটা ম্যানেজ করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট কীভাবে সুন্দর করা যায়, তার প্রপার গঠনটা কেমন হয়। ফার্স্ট একটা অ্যাবস্ট্রাক্টের ইন্ট্রো থাকে, কি থাকে? ইন্ট্রো থাকে। ইন্ট্রোটা কি? রিসার্চ ইন্ট্রো। বা এটাকে আমরা আরেক ভাষায় ব্যাকগ্রাউন্ড বলতে পারি, স্টাডি ব্যাকগ্রাউন্ড বলতে পারি, যে আমি কাজটা কেন করেছি তার ইম্পর্টেন্সটা এখানে ইন্ট্রোডাকশনের মাধ্যমে এক সেন্টেন্স থেকে 2 সেন্টেন্সে আমরা তুলে ধরবো। অ্যাবস্ট্রাক্টের কিছু জায়গায় ওয়ার্ড লিমিটেশন থাকে, এই জন্য আমি কিন্তু সেন্টেন্স মাঝে মাঝে বলে দিব যে কত সেন্টেন্সের মধ্যে করার চেষ্টা করবেন। অ্যাবস্ট্রাক্টের ওয়ার্ড লিমিট 150 থেকে 300, 150 থেকে 300। ম্যাক্সিমাম জায়গায় কমন যেটা সেটা হচ্ছে 250, 250 হচ্ছে কমন। ওকে, এটা হচ্ছে ওয়ার্ড লিমিট 250, বাট এটা জেনারেলি যেটা হচ্ছে সেটা হচ্ছে 300। ম্যাক্সিমাম জায়গায় কোনো কোনো জায়গায় 300 অ্যাকসেপ্ট করে, কেউ 250-এর বেশি অ্যাকসেপ্ট করে না, একদমই 250। ওকে, আচ্ছা, এই জন্যই আমরা ইন্ট্রোডাকশনটাকে 1 থেকে 2 সেন্টেন্সের মধ্যে চেষ্টা করবো। এবং রিসার্চ গ্যাপ, যে আপনি ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড আলোচনা করার পরে আপনি একটু আলোচনা করবেন যে আপনার এই রিসার্চটা কেন করা প্রয়োজন, জরুরি কেন, বা এই রিসার্চটা কেউ একজন করেছে তার থেকে আপনারটা কিভাবে আলাদা। এখানে আপনার একটা রিসার্চ কোশ্চেন বা রিসার্চ গ্যাপ নিয়ে আসতে হবে। সাপোজ কেউ একজন, আমি জাস্ট ফর এক্সাম্পল বলতেছি, কেউ একজন একটা কাজ করেছে, সেম কাজটাই, আপনার এই কম্পিটিশনাল কাজটাই, একই কাজ করতে, আবার আপনি একই ধরনের কাজ করতেছেন বা ওই ডিজিজটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, কিন্তু আপনার এখানে ডাটা ভলিউম বেশি হইতে পারে। সাপোজ সে 500টা লিগ্যান্ড নিয়ে কাজ করছে, 5000টা লিগ্যান্ড তার এগেন্সে সার্চ করতে পারেন যে সে তো ওই 500টা লিগ্যান্ড নিয়ে কাজ করছে, কিন্তু এর বাইরেও তো অনেক লিগ্যান্ড আছে, সে নেয় নাই। আমি তো আরও রিগুলাসলি আরও আমার ডাটা ভলিউমটা আমি লার্জ করেছি, প্লাস পাশাপাশি আপনি হচ্ছে আপনার মেথডসটা চেঞ্জ করতে পারেন। এভাবেই আপনি আপনার রিসার্চ গ্যাপটাকে ইমপ্রুভ করতে পারেন। রিসার্চ গ্যাপ যতক্ষণ ইমপ্রুভ হচ্ছে ততক্ষণ সেটা ভালো র্যাঙ্ক জার্নালে পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেক কম। এরপরে অবজেক্টিভস, যে ঠিক আছে আপনার রিসার্চের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার একটা গ্যাপ আছে, কিন্তু আপনার আসলে উদ্দেশ্যটা কি, আপনি কি করতে চান এইটার জন্য, এই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য আপনি কিছু একটা করতে চান। সো আপনি বলবেন ঠিক আছে আমি এখানে এই কাজটা করতে চাই, এটা হচ্ছে আপনার রিসার্চ অবজেক্টিভস। ওকে, ঠিক আছে, আপনি যে এটা করতে চাচ্ছেন এই রিসার্চ অবজেক্টিভস আপনার এইটা, কিন্তু আপনার এটা কীভাবে করবেন সেটা আপনি এক সেন্টেন্স থেকে 2 সেন্টেন্সে উল্লেখ করবেন, সেটা ম্যাথোডোলজির মাধ্যমে। এবং অবজেক্টিভস এক সেন্টেন্সের বেশি না। ম্যাথড সেকশনে আপনি আলোচনা করবেন যে আপনি আপনার এই যে টোটাল সমস্যাটা অ্যাড্রেস করতে চাচ্ছেন সেইটা কীভাবে, কোন মাধ্যমে আপনি অ্যাড্রেস করবেন। ওকে, আপনি যখন বললেন যে আপনি কাজগুলো করেছেন, দেখেন টোটালটা কিন্তু একটা গল্প। আমার স্যার আমাকে বলতো যে তুমি এই গল্পটা যত সুন্দর করে সাজাইতে পারবা তত দ্রুত একটা পেপার অ্যাকসেপ্ট হয়।
এবং আমি পেপার অ্যাকসেপ্টেন্সের ব্যাকগ্রাউন্ডের একটা সুন্দর গল্প আপনাদের সাথে শেষে আলোচনা করব, যে কেন পেপার লেট হয় বা কিভাবে ফাস্ট হয়। ওকে, তাহলে আমি যখন কাজ করলাম, কাজ করার ফলাফল আমার কি আসলো, কি ফাইন্ডিংসটা কি, আমাদের কি ফাইন্ডিংস এখানে খুঁজে বের করতে দেখাতে হবে। শুধুমাত্র আমাদের কি ফাইন্ডিংসগুলো, রেজাল্টস অ্যান্ড ডিসকাশনের সেকশনটা হচ্ছে এবং অনেক জার্নালে কিন্তু এভাবে পার্ট বাই পার্ট এই অ্যাবস্ট্রাক্টটা লিখতে বলে। আমরা একটু উদাহরণ দেখি। এখানে কোনো পার্ট বাই পার্ট নাই, কিন্তু আমি একটু দেখাবো। দেখেন, ইন অর্ডার টু ফাইন্ড ইফেক্টিভ, এই ধরনের ইনহিবিটর তারা এই কাজটা করেছে এবং এইখানে তার একটা গ্যাপ আছে। এরপরে তার হচ্ছে ম্যাথোডোলজিতে, দেন রেজাল্ট সেকশনে তারা তাদের রেজাল্টস নিয়ে আলোচনা করছে যে কী ধরনের অ্যামিনো অ্যাসিডের সাথে তারা বাইন্ড করেছে, অ্যান্ড দেন লাস্টে একটা কনক্লুশন। এই যে কনক্লুশন, এটা ফ্রন্টিয়ার্সের এইখানে দেখেন ইন্ট্রোডাকশন, ম্যাথডস, রেজাল্টস অ্যান্ড ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। এরকম অনেক জার্নাল থাকে যাদের ওয়ার্ড লিমিট আরও কম। এইখানে দেখেন অ্যাবস্ট্রাক্টে এইমস, মেথডস, রেজাল্টস অ্যান্ড কনক্লুশন। ওকে, এইখানে নাই, ডিভাইড করা নাই, একবারে এক প্যারাতেই করা। সো ডিভাইড করা নাই, কিন্তু ওই ফরম্যাটটা আপনাকে মেনটেন করে অ্যাবস্ট্রাক্টটা রেডি করতে হবে। ঠিক আছে, খালি ডিভাইড করা হচ্ছে না এখানে। দেন কনক্লুশন, যে আপনার কি ফাইন্ডিংস এইটা, তাহলে আপনার এই কি ফাইন্ডিংস দিয়ে আমাদের কি কাজে আসতে পারে, বা সোশ্যাল লাইফে এইটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে, আপনার এই কাজটা কিভাবে সফল করা যেতে পারে সেইটা। ঠিক আছে, কিওয়ার্ডস, এরপরে হচ্ছে আপনাকে কিছু কিওয়ার্ডস দিতে হবে, যেটা হচ্ছে আপনার রিসার্চ রিলেটেড কিওয়ার্ডস। যেমন আমরা কোনো একটা পেপারের যদি উদাহরণ নেই, আগে টাইটেলটা দেখি। ইন সিলিকো মলিকুলার ডকিং অ্যান্ড ডিনামিক সিমুলেশন অফ অ্যান্টিকোলিনেস্টারেজ কম্পাউন্ডস ফ্রম দ্য এক্সট্রাক্ট অফ ড্যাশ প্ল্যান্ট ফর পসিবল ট্রিটমেন্ট অফ অ্যালজাইমার ডিজিজ। আচ্ছা, এইখান থেকে এই টাইটেলটা পড়ে কাজ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। Anyone from computational chemistry batch? সিদ্দিক ভাই, টাইটেলটা পড়ে কিছু বুঝলেন যে এই পেপারে কি ধরনের কাজ হবে? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন না? শোনা যায় ভাই? হ্যাঁ, কথা বলা যাচ্ছে না, অনেকক্ষণ হলো আমি আপনাদেরকে খুঁজে বেড়াচ্ছি, কেউ কথা বলছেন না। টাইটেল দেখে বুঝতে পারছি ভাই, এখানে স্যার মলিকুলার সিমুলেশন এবং ডকিং এর দুইটা কাজকে বেশি হাইলাইট করা হয়েছে। এবং এখানে মূলত টাইটেল থেকে বুঝতে পারছি যে অ্যান্টিকোলিনেস্টারেজ যে কম্পাউন্ডগুলো, সেই কম্পাউন্ডগুলো তার সাথে কমপ্লেক্স তৈরি করে ডকিং করা হবে। তারপরে কম্পাউন্ডের স্টেবিলিটি ডাইনামিক সিমুলেশনের মাধ্যমে ডিটারমাইন করা হবে, এমন কিছু একটা। তাহলে এই টাইটেলটা আপনাদের যেই ক্লাসগুলো কমপ্লিট হয়েছে সেই সকল ক্লাসে এই টোটাল কাজটা, এই পেপারের কাজটা কমপ্লিট আছে কিনা? জি ভাই, আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম এখানে অ্যালজাইমার ডিজিজ নিয়ে কাজ করেছে। ফার্স্ট কাজ হচ্ছে অ্যালজাইমার ডিজিজের জন্য কাজ করেছে। একটা প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টের এক্সট্রাকশন নিয়ে কাজ করেছে এবং তাদের উদ্দেশ্য ছিল অ্যান্টিকোলিনেস্টারেজ কম্পাউন্ডস ফাইন্ড করা। অ্যান্টিকোলিনেস্টারেজ কীভাবে করেছে? মলিকুলার ডকিং অ্যান্ড ডিনামিক সিমুলেশন দিয়ে। আমরা এখান থেকে কিওয়ার্ড ফাইন্ড করতে পারি। ফার্স্ট অ্যান্টিকোলিনেস্টারেজ একটা কিওয়ার্ড হতে পারে, অ্যালজাইমার একটা কিওয়ার্ড হতে পারে, অ্যালজাইমার ডিজিজ,
দেন এই প্ল্যান্টের নাম একটা কি ওয়ার্ড হতে পারে, ডিনামিক সিমুলেশন অ্যান্ড ডকিং এক ধরনের কি ওয়ার্ড হতে পারে। আমরা একটু দেখি। তারা অ্যালজাইমার ডিজিজ ইনসিলিকো সেই প্ল্যান্টের নাম অ্যাডমেড অ্যাসিটাইল কোলিনাস্টারেসকে তারা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করেছে। কিওয়ার্ড কি সে সম্পর্কে আই গেস সবাই ধারণা পেয়েছেন। আচ্ছা, এরপরে আমরা আস্তে আস্তে আরেকটা ইম্পর্ট্যান্ট পার্টের দিকে আসব, সেইটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন। কোন একটা রিসার্চ আর্টিকেলের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এবং ইম্পর্ট্যান্ট পার্ট, যেইটার জন্য আপনার পেপার রিজেক্ট হইতে পারে, যেইটার জন্য আপনার পেপার অ্যাকসেপ্ট হইতে পারে এবং সেটা ভালো মানের জার্নালে অ্যাকসেপ্ট হতে পারে, সেইটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ওভারঅল স্টোরিটা এইখানে লিখতে হয়। কারণ আপনি তো স্টোরি এখানে লিখতেছেন, কিন্তু আপনার স্টোরি এখানে লিমিটেড। কত ওয়ার্ডের মধ্যে বলেন তো? 250 ওয়ার্ডের মধ্যে আপনি কতটুকুই বা সাজায় লিখতে পারবেন? এখানে তো আপনি শুধুমাত্র হাইলাইটেড কথাগুলো লিখবেন, তাই না? আপনি এখানে শুধুমাত্র হাইলাইটেড কথাগুলো লিখবেন। ইন্ট্রোডাকশনে এই কথাগুলোকে আরও ব্রিফলি বলবেন, এদেরকে সাপোর্ট দেওয়ার মতো রেফারেন্স দিতে পারবেন। আপনি অ্যাবস্ট্রাক্টে কোনো ধরনের রেফারেন্স ইউজ করতে পারবেন না। আপনি যখন ইন্ট্রোডাকশন লিখবেন, এখানে আপনার ওয়ার্ড লিমিট নাই, জেনারেলি ওয়ার্ড লিমিট নাই, বাট 1500 থেকে 2000 ওয়ার্ড ট্রাই করবেন, কারণ আমাদের পেপারের ওয়ার্ড লিমিট থাকে, হ্যাঁ। বা এতটাও না করা ভালো, 1200 ভিতরে বা 800 থেকে 1000 এরকম থাকার চেষ্টা করবেন। কারণ অনেক সময় টোটাল ওয়ার্ড কাউন্ট থাকে দেখা যাচ্ছে 5000 বা 7000, এরকম অনেক জার্নাল আছে, বা 10,000-এর নিচে এরকম, হ্যাঁ। সো এইগুলো বিষয় বা ক্রাইটেরিয়াগুলো আলাদা, সম্পূর্ণ আলাদা বিষয়। তো এই ইন্ট্রোডাকশনে যে বিষয়গুলোকে আমরা ফোকাস করব সেটা হচ্ছে যে আপনার যেই টপিকস, আপনার যেই রিসার্চ ফিল্ড, সেটাকে ইন্ট্রোডিউস করতে হবে, ডিসক্রাইব করতে হবে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে, যে তার প্রিভিয়াসলি কী ধরনের স্টাডি আছে, তারা কী ধরনের কাজগুলো করেছে এইখানে, এবং তাদের ফাইন্ডিংসগুলো কি, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি আলোচনা করলেন। এরপরে আপনাকে ওই যে আপনি ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করলেন, সেখান থেকে আপনাকে আপনার প্রবলেম ফাইন্ডিং করতে হবে, যে আপনি কোন প্রবলেমটা ফাইন্ড আউট করলেন এই স্টাডি করে। দেন আপনি যে প্রবলেমটা ফাইন্ড করলেন, এইটাই হচ্ছে আপনার রিসার্চ গ্যাপ। দেন আপনি যখন প্রবলেম ফাইন্ড আউট করে ফেলছেন, তখন আপনাকে আপনার অবজেক্টিভটা এক্সপ্লেইন করতে হবে, যে আপনার অবজেক্টিভস কি। আপনি এখন এই যে সমস্যাটা খুঁজে বের করলেন, এটা কীভাবে আপনি সমাধান করতে চান, এটা হচ্ছে আপনার অবজেক্টিভস। ওকে, দেন আপনি আপনার যে অবজেক্টিভস লেখার পরে আপনি হচ্ছে আপনার পেপারে কী ধরনের কাজগুলো করবেন পেপারে, সেটা লিখবেন। ওকে, সো ইন্ট্রোডাকশন পার্ট হচ্ছে মূলত এইটুকুই ইন্ট্রোডাকশন পার্ট শেষ হওয়ার পরে, জি আবু বকর সিদ্দিক ভাই। ভাই তাহলে আমরা অ্যাবস্ট্রাক্টে ভাই রেজাল্টের যে এটা বলানো ডিরেক্ট থাকছে, আর ইন্ট্রোডাকশনে তো ভাই মেবি রেজাল্টটা না, ইন্ট্রোডাকশনে আপনি রেজাল্ট লিখবেন না, আমি আপনাকে এখানে যেটুকু পার্ট বলেছি সেইটুকু লিখবেন। ইন্ট্রোডাকশনে রেজাল্ট বেসিক অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশনের ডিফারেন্স কি ওখান থেকে আমরা করতে পারি? এইখানে আপনি ইন্ট্রোডাকশনে যেটা লিখবেন না, সেটা হচ্ছে মেথডস অ্যান্ড মেথোডোলজি লিখবেন না, আর রেজাল্টস অ্যান্ড ডিসকাশন আপনি এখানে কোথাও আলোচনা করতে পারবেন না। ওকে, দেন আমরা আসবো এক্সপেরিমেন্টাল পার্টে বা কম্পিটিশনাল মেথড পার্টে, যেটা হচ্ছে আমার টোটালি ম্যাথোডোলজি। ওকে, আপনার ম্যাথোডোলজির মধ্যে কী কী পড়ে আমরা একটু দেখি। আমি আপনাদেরকে যেই কাজগুলো শিখাই সেখান থেকে আমরা একটু ম্যাথোডোলজি নিয়ে কথা বলার চেষ্টা করি। ওকে, আচ্ছা, আপনাদের ফার্স্ট ক্লাস লিগ্যান্ড কালেকশন অ্যান্ড কি প্রিপারেশন হয়তো এ ক্লাস হয়েছে তো ভাই? এই ক্লাস আমি আপনাদের করাইনি কাউকে? আপনি শুধু কি আবু বকর সিদ্দিক ভাইকে একা আমি পার্সোনালি ক্লাস করেছিলাম? আপনাদের বাকি 12 জন 13 জন কাউকে ক্লাস করে নাই? কিন্তু আপনাদের এখানে আসার কথা ছিল 35 জনের।
জি ভাই পড়াইছিলেন ক্লাস। রেসপন্স করেন। আচ্ছা, এরপরে সেকেন্ড স্টেপে কি ছিল বলেন তো? রিট্রাইভ শব্দের অর্থ জানেন? মানে এটাকে রিট্রাইভ করা, ডাউনলোড করা একই কথা। রিট্রাইভাল অফ দ্য টার্গেট প্রোটিন। ওকে, and preparation. Third, molecular docking study. Fourth, molecular dynamic simulation. আমি মেথড অ্যান্ড ম্যাথোলজি লিখতেছি, কম্পিটিশনাল মেথড অ্যান্ড ম্যাথোলজির পয়েন্টগুলো লিখতেছি। এরপরে থাকবে এর নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি এই কাজগুলো কিভাবে করেছি, এই কাজটা আমি কিভাবে করেছি। ওকে, আমি এই কাজটা কিভাবে করেছি, আমি এই কাজটা কিভাবে করেছি সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ফোর, অ্যাডমিট অ্যানালাইসিস করেছি না আমরা? অ্যাডমিট অ্যানালাইসিস করেছি। এরপরে আপনি ডিএফটিটা যেটা হয়, ডিএফটির একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে কেউ যদি সিনথেটিক কাজের সাথে ডিএফটি করতে চায় তাহলে আমি বলবো ডিএফটিটাকে এইখানে না দিয়ে ডিএফটিটাকে লিগ্যান্ড প্রিপারেশনের পরে দিতে। সেটা তার ফিল্ডের সাথে সে অ্যালাইন করে পেপারগুলো পড়ে অ্যালাইন করে সে লিখবে। ওকে, এক মিনিট। আচ্ছা, তাহলে লিগ্যান্ড কালেকশনে কি কি কাজ করেছি একটু দেখি। আমার এই পেপারটা রিসেন্ট অ্যাকসেপ্ট হয়েছে উইলিতে, রিসেন্ট না, 1 মাস আগে অ্যাকসেপ্ট হয়েছে। এটা কিন্তু তার ইন্ট্রোডাকশন। আমি এই কম্পিটিশনাল মেথড সেকশনটা দেখাই, প্রোটিন স্ট্রাকচার প্রিপারেশন। আচ্ছা, আমরা একটা প্রোটিন স্ট্রাকচার প্রিপারেশনে বা রিট্রাইভালে কী করি বলেছি যে প্রোটিন ডাটা ব্যাংক থেকে আমরা হচ্ছে যে তার যেই ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলোর উপরে বেস করে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারগুলো নেই। কীভাবে নিয়েছি আমরা? সেখানে তার একটা আইডি ইউজ করেছি, তাই না? আইডি ইউজ করেছি, এই আইডি দিয়ে আমরা সেটা রিট্রাইভ করেছি। আমরা তো এভাবেই করেছি, তাই না? আমরা হচ্ছে নেক্সট আমার প্রত্যেকটা কাজ, যে কোনো কাজগুলোই যদি দেখি বা আমরা যদি এইখান থেকেও দেখি, এখানে এক্সপেরিমেন্টাল কিছু কাজ আছে, যেমন তারা কোন ধরনের কেমিক্যাল ইউজ, যেহেতু প্ল্যান্ট এক্সট্রাকশন আছে, তো এখানে প্ল্যান্ট এক্সট্রাকশন আছে, এক্সপেরিমেন্টাল কাজ। সো এক্সপেরিমেন্টাল কাজ জিসিএমএস এই পর্যন্ত। এরপরে তারা হচ্ছে যে প্রোটিন প্রিপারেশন অফ লিগ্যান্ড। ওকে, আমরা পাবকেম থেকে লিগ্যান্ড নিয়েছি, আরসিএসবি থেকে কোন আইডি দিয়ে ডাউনলোড করছি, সেগুলোই হচ্ছে আলোচনা করা। তারপরে মলিকুলার ডকিংয়ের জন্য কীভাবে প্রিপারেশন সেট আপ করতে হয়, কীভাবে প্রিপারেশন রেডি করতে হয় সেটা, যেমন আমি আমার ওকে, টার্গেট প্রিপারেশন, ফাইটোকেমিক্যাল বা ফাইটোকম্পাউন্ড কালেকশন, কীভাবে কালেকশন করেছি, মলিকুলার ডকিং স্টাডি, ইনভায়রনমেন্টে আমরা কী কী কাজ করেছি। আর বলছিলাম মলিকুলার ডকিং ইজ এন কী ধরনের, বলছি যে অটোডক ভিনা প্লাগ ইন পাইরেক্স টুলস, এটা ইউজ করেছি লিগ্যান্ডগুলো কালেক্ট করে। দেন আমরা হচ্ছে যে পরবর্তীতে ইন্টারাকশনগুলো ইউজ করেছি দেখার জন্য বায়োবাই ডিসকভারি স্টুডিও। দেন ডিনামিক সিমুলেশনের কিছু স্টাডি এখানে করা আছে। দেন হচ্ছে যে আমরা অ্যাডমিট অ্যানালাইসিস, অ্যাডমিট অ্যান্ড ড্রাগ লাইকনেস প্রপার্টিস, যেমন ড্রাগ লাইকনেস প্রপার্টিসের সাথে আমরা ড্রাগ লাইকনেস প্রপার্টিসগুলো আমরা সুইস অ্যাডমিটেও কিছু ধরনের প্রপার্টিস, যেমন তার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসের ভিতরে ছিল মলিকুলার ওয়েট, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, ডোনার, রোটেটেবল বন্ড, পোলার সারফেস এরিয়া, লগ পি ভ্যালু। সো এগুলো থেকে আমরা লিপিনস্কি রুল অ্যাকসেপ্টেড নাকি ভায়োলেটেড, এগুলো আমরা দেখতে পাইতাম, তাই না? সো মেথড অ্যান্ড মেথোডোলজিটা এইভাবে সাজাতে হবে।
দেন রেজাল্ট সেকশন। এখন রেজাল্ট সেকশনে কি করবেন? রেজাল্ট সেকশনে, রেজাল্টস অ্যান্ড ডিসকাশন সেকশনে এই যে মেথড অ্যান্ড মেথোডোলজিতে যেগুলা করে আসছেন এইগুলারই সেকশন হবে, এইরকমই সেকশন হবে, এবং এগুলো ব্রিফলি আপনার রেজাল্টস কি পেয়েছেন, সেটা মিনিং কি, এবং সেটাকে সাপোর্ট দিতে হবে। আপনি শুধু বললেন যে আমি আমার রেজাল্ট এটা পাইছি, হ্যাঁ এটাই বেস্ট, এটা এটা কেন বেস্ট, এটা আপনি প্রিভিয়াস কোনো স্টাডি থেকে রেফারেন্স সহ সাইট করে সেটাকে সাপোর্ট করার জন্য যদি এটা রেজাল্টস অ্যান্ড ডিসকাশন একসাথে লেখেন। অনেক আর্টিকেলে দেখবেন রেজাল্ট আলাদা এবং ডিসকাশন পার্ট আলাদা, সেটা হচ্ছে অথর ফ্রেন্ডলি হয়। একটু দেখি আমরা কোথাও পাই কিনা। এটা রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, এইটা একটু দেখি, এইটাও রেজাল্টস অ্যান্ড ডিসকাশন, এটা বাদ, এইটা রেজাল্ট, শুধু রেজাল্ট। তো শুধু রেজাল্ট যদি হয় তাহলে এখানে শুধুমাত্র আপনি আপনার রেজাল্ট কী পেয়েছেন সেটা আলোচনা করে যাবেন। আপনার সেকশনগুলোতে রেজাল্টস কী রেজাল্টস পাইছেন সেটা আলোচনা করে গেলেন, ডকিংয়ের স্কোর কত, কী ধরনের ইন্টারেকশন হয়েছে, ব্লা ব্লা ব্লা। দেন ডিসকাশন পার্ট কিন্তু আলাদা। আমরা যদি একটু দেখি ডিসকাশন পার্টে যাই, কনক্লুশনের আগে ডিসকাশন পার্ট আছে, এই যে ডিসকাশন। সো ডিসকাশনে সে ওভারঅল ডিসকাস করেছে যে তার ডিজিজটা কী ধরনের, সেটাকে কীভাবে ট্রিট করা যায়, কী ধরনের ট্রিটমেন্ট অলরেডি অ্যাভেলেবল, দেন আপনার রেজাল্টসগুলা কী আপনি অ্যানালাইসিস করেছেন, সেগুলো কী ধরনের রেজাল্ট আসছে, রেজাল্টগুলোর মিনিং কী। হ্যাঁ, আপনি বললেন যে আমার বাইন্ডিং স্কোর, আপনি আপনার রেজাল্টসে বলে গেলেন আপনার বাইন্ডিং স্কোর -7.5, এখন -7.5 বা -8 এই স্কোরটা বলে গেলেন যে কিলো ক্যালোরি পার মোল আসছে, কিন্তু এইটার আসলে মিনিং কি, বা এটা এত আসলে, বা আরেকটার আসছে -7.5, আপনি এইটার থেকে যেটা -8.36 সেটাকে কেন বেস্ট বলতেছেন, কীভাবে বেস্ট বলতেছেন, বা এই যে বিষয়গুলো আলোচনাগুলো সেটা ডিসকাশন আলাদাভাবে করা যায়। আর রেজাল্ট অ্যান্ড ডিসকাশন লিখলে একই সাথে অ্যাট এ টাইম লেখা যায়। সো এটাও ডিপেন্ড করে জার্নাল টু জার্নাল। কিছু জার্নাল মানে পছন্দ করে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন পার্টটা আলাদা থাকুক, আর কারো হচ্ছে অপশনাল যে না থাকলেও সমস্যা নাই, রেজাল্টস অ্যান্ড ডিসকাশন থাকলে হলো। ওকে, কনক্লুশন ইজ লাইক অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্টেরই মতো, কিন্তু এইখানে অ্যাবস্ট্রাক্টের মতো তো ডিটেলস ইনফরমেশনের দরকার নাই, লাইক ব্যাকগ্রাউন্ডটা বা অবজেক্টিভসটা এরকম দরকার নাই। এখানে আপনি আপনার রেজাল্টস এবং আপনার স্টাডিটাকে জাস্ট ফিনিশিংটা দেওয়ার জন্য সুন্দর করে খুবই কনসাইজ ওয়ার্ডে লিখবেন। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে লিমিটেশনটা ইউজুয়ালি আপনার কাজে যদি কোনো লিমিটেশন থাকে, মানে আপনার কাজ যদি আপনার কাজ আরও করা যেত কিন্তু সেইটা করতে পারেননি কোনো একটা রিসোর্সের জন্য, যেটা আসলে আপনার কান্ট্রিতে, বা মানে আপনি আবার সহজ ভাষায় লিখে দেন না, এখানে কিছু গোপনীয়তা বিষয় আছে। যে সাপোজ আপনার হাতে এই লিমিটেশনটা এইরকম যে আপনার হাতে অপশন আছে, বা আপনার নেক্সট ডোরেই কোনো একটা অপশন আছে যে আপনি কাজটা করতে পারতেন অ্যানালাইসিসটা, কিন্তু আপনি ইচ্ছা করে করেননি। সেটা যদি আবার আপনি লিমিটেশনে খুব উঁচু গলায় মানে বলেন, তাহলে সেটা আপনার জন্য নেগেটিভ হবে, যে তখন আপনার ওই কাজটা না করলে আপনার পেপারটা অ্যাকসেপ্ট হইল না, এরকম হইতে পারে। ওকে, বা আপনার কাছে ধরেন যে আপনার কান্ট্রিতে এরকম কোনো অ্যাক্সেস নাই। হ্যাঁ, সাপোজ আপনার মানে আমাদের বাংলাদেশে এনএমআর মেশিন আছে 2টা, তার মধ্যে একটা নষ্ট। সো অনেকেই আমি দেখি যে বাংলাদেশে অনেক সময় যারা হচ্ছে শিপ বেস লিগ্যান্ড সিনথেসিস, বা যেমন এই যে আমরা যে পেপারটা পড়লাম এক্সট্রাকশনের কাজগুলো জিসিএমএস করে ছেড়ে দেয়, এসপিএলসিও করে না, এনএমআরও করে না, এক্সআরডি তো করেই না। এক্সআরডি আছে বাংলাদেশে একটা, কী বলেন, তাহলে আপনার রিসোর্স সংকট। এই জন্য তারা কী করে, জিসিএমএস থেকে কম্পাউন্ড নিয়ে ডিরেক্ট মলিকুলার ডকিং সিমুলেশন দেয়, অনেক কাজগুলো করে দেখে ফেলবেন, এরকম কাজগুলো হয়। সো তখন আপনার লিমিটেশনটা হচ্ছে আপনি এনএমআর এবং আমার ল্যাবে শিপদের কাজ হয়, মানে আমরা তো জাহাঙ্গীরনগরে ওটা দিতে পারি সহজেই।
হ্যাঁ, আপনাদের তো এনএমআর আছে। আপনাদের এনএমআর এর শুনছিলাম মাঝখানে নষ্ট ছিল। আমি যখন থিসিস করি হ্যাঁ তখন হ্যাঁ। নষ্ট ছিল। না এখন ঠিক আছে, আমার কাজ চলতেছে তো ল্যাবে, আমি পায়রাজল নিয়ে কাজ করতেছি সিনথেসিসে। আচ্ছা, আপনি কি তাহলে অর্গানিক সিনথেসিসে আছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সো এই ধরনের লিমিটেশনগুলো আমরা এখানে অ্যাড করতে পারি, বাট এটা অপশনাল, এটা না করাই বেটার। এটা আপনি করতে পারেন যদি আপনার কাছে কোনো রিভিউয়ার বা এডিটর বলে, কোনো কোশ্চেন করে যে আপনার এই পেপারে আপনি লিমিটেশনটা এক্সপ্লেইন করলে ভালো হয়, তখন আপনি আপনার একটা সেকশন লিমিটেশন নামে, লিমিটেশন অফ দিস স্টাডি নামে আপনি একটা সেকশন করতে পারেন। আপনি যখন হিউজ অ্যামাউন্টে আর্টিকেল পড়াশোনা করবেন তখন দেখবেন যে স্ট্রাকচারগুলো সেম, কিছু জিনিস ইনক্লুডেড, কিছু জিনিস এক্সক্লুডেড। এই যে ইনক্লুডেড এক্সক্লুডেড জিনিসটা কি জানেন, পার্সোনাল চয়েসের উপরে বেস করে। এখন একটা জিনিস আমি দেখাইতে চাচ্ছি না, আপনি মনে করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে সেটা দেখানো উচিত। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয় না যে সেটা দেখানো উচিত, এবং সেটা সামহাও রিভিউয়ারের কাছে গেছে, রিভিউয়ারও মনে করছে না এটা না দেখালেও চলবে। বাট আপনি আবার একটা জিনিস দেখাননি, কিন্তু সেটা রিভিউয়ারের কাছে গেছে, রিভিউয়ার মনে করছে যে না এটা আমার দেখাইতে হবে, এটা আমি আপনার থেকে দেখব। হ্যাঁ, যে আমি আপনাকে এই কাজটা করাই নিব, আমি পারি, আপনাকেও করতে হবে এই কাজটা, আপনার পেপারে আপনি করেন নাই। সো এটা হচ্ছে রিভিউয়ারের উপরে, রিভিউয়ারের চাহিদার উপরে ডিপেন্ড করে আপনার পেপারে কাজ বাড়বে বা কমবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে অথর্স কন্ট্রিবিউশন। অথর্স কন্ট্রিবিউশন একটা সুন্দর একটা জায়গা। এইখানে কোন অথর্স কী ধরনের কাজ করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, একটু দেখাই যদি এখানে থাকে। মনে হয় না এটা কমপ্লিট করা আছে, তারপরে দেখি। আচ্ছা, এই যে অথর্স কন্ট্রিবিউশন, এখানে যেমন আমাদের প্রত্যেকটা টার্ম, যেমন কনসেপচুয়ালাইজেশন, ম্যাথোডোলজি, সফটওয়্যার অ্যান্ড ভ্যালিডেশন, ফর্মাল অ্যানালাইসিস, ইনভেস্টিগেশন, রিসোর্সেস, ডাটা কিউরেশন, রাইটিং, হ্যাঁ, রিভিউ, ফান্ড অ্যাকুইজিশন, দেন হচ্ছে প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সুপারভিশন, এই যে কন্ট্রিবিউশনগুলো, এই কন্ট্রিবিউশনগুলো কার কোথায় কোথায় কন্ট্রিবিউশন আছে, এইটা হচ্ছে অথর লিস্ট থেকে কন্ট্রিবিউশনগুলো দেওয়া হয়। দেন আপনার যদি কাজের ফান্ডিং থাকে, সেই ফান্ডিং গ্র্যান্ট নাম্বার থাকে, সেই ফান্ডিংটা আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। আপনার যদি কারো প্রতি অ্যাকনোলেজ করার ইচ্ছা থাকে তাহলে সেখানে অ্যাকনোলেজ করে দিতে পারেন। যেমন আমার এই পেপারটাতে আমার এখানে ফান্ডিং ছিল হচ্ছে সৌদি আরবের একটা ফান্ডিং ছিল। এরপরে এই যে টার্মগুলো থাকে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা আমি ওখানে মিস করে ফেলেছি। লাস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে আপনার এইখানে আপনার এই পেপারের কোনো অথর এমন কেউ আছে কিনা যে আপনার এই কাজের সাথে বিরোধিতা করতেছে, যে সে চায় না আপনি এই কাজটা পাবলিশ করেন, সামথিং এইরকম একটা বিষয়, যে কারো কোনো কনফ্লিকশন আছে কিনা। অ্যান্ড দেন যেটা থাকে সেটা হচ্ছে রেফারেন্সেস। রেফারেন্সের বিবলিওগ্রাফিগুলো আপনি উপরে যেগুলো সাইট করেছেন সেগুলোর টোটাল প্রপার বিবলিওগ্রাফিগুলো। সো এরকম সাজানো গোছানো বিবলিওগ্রাফি শুধুমাত্র সফটওয়্যার বেস করে ভালো, অনেকে ম্যানুয়ালি করেন, এবং অনেক প্রফেসর, বাংলাদেশে অনেক প্রফেসরটা, এবং ইভেন তো বাইরেও কিছু কিছু মানে ওল্ড ফ্যাশন প্রফেসর আছেন যারা হচ্ছে ম্যানুয়াল রেফারেন্সিংটা পছন্দ করেন, যে নিজে হাতে এই রেফারেন্সিংটা করা। তো প্রত্যেকটা জার্নালের নিজস্ব সাইটেশন প্রসিডিউর আছে, যে তাদের রেফারেন্সের স্টাইলটা এক এক রকম হবে। হ্যাঁ, রেফারেন্সের স্টাইলটা এক এক রকম করার মতো যে অপশনগুলো, যেমন আমি এইখানে একটা যদি সাইটেশন দেখাই, আমি রেফারেন্সিংটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি বলছি যে ইন দিস স্টাডি phytocompounds আর কালেক্টেড ফ্রম 10 ডিফারেন্ট ট্র্যাডিশনালি ইউজ মেডিসিনাল প্ল্যান্ট। আমি কোন কোন মেডিসিনাল প্ল্যান্ট ইউজ করেছি সেটাও এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, এবং কোথা থেকে ইউজ করেছি, ডাটাবেস থেকে। কোন ডাটাবেস? ইম্প্যাক্ট ডাটাবেস। ইম্প্যাক্ট ডাটাবেসকে আমার এখানে সাইট করতে হবে। আচ্ছা, আমি সাইটেশনটা রিমুভ করে দিচ্ছি এইখান থেকে। ওকে,
এইটাও আমি রিমুভ করে দিলাম। এখন আমার প্রত্যেকটা ডাটাবেস বা ওয়েবসাইট তাদেরকে সাইট করার একটা অপশন থাকে, সেগুলো খুঁজে পাবেন। যেমন আমি ডাটাবেসগুলোর ক্ষেত্রে যদি বলি, এখানে পেতে পারেন সাইটেশন গাইডলাইনে। তাদেরই পেপার এগুলো সাইটেশন করা যায়। আর এটার হচ্ছে প্রত্যেকটার একটা মেইন আর্টিকেল থাকে, সেটা আপনি করে দিতে পারেন, খোঁজাখুঁজি করতে হবে বা পেপারগুলো থেকে নিতে পারেন। যেমন আমি এখানে কোথায় পাবকেম রেফার করেছি একটু দেখি। পাবকেম ডাটাবেস, তো আমার পাবকেম ডাটাবেসের রেফারেন্স নাম্বার হচ্ছে 35 নাম্বার রেফারেন্স। 35 নাম্বার রেফারেন্সের এইখান থেকে আমি ক্রস রেফে যাই। এগুলো কিন্তু আবার ভেরিফাই করতে হয়, হ্যাঁ। সো আপনি যদি এমন কোনো রেফারেন্স অ্যাড করেন যেটা ভেরিফাইড রেফারেন্স না, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। আচ্ছা, এটার ডিওয়াই লিঙ্কটা দিয়ে আমরা রেফারেন্স অ্যাড করতে পারি, বা এই যে সাইট এইখান থেকে এটা আমরা ডাউনলোড সাইটেশন, যে কোনো একটা ফরমেশন নিলেই আমরা এটা ডাউনলোড হয়ে গেল। দেন এখন সাইটেশনটা যেভাবে করতে হয়, ফার্স্ট আপনার ওয়ার্ড তো ইনস্টল থাকা লাগবে। ওয়ার্ডের পরে আপনাকে একটা মেন্ডেলি ডাউনলোড ম্যানেজার, মেন্ডেলি রেফারেন্স ম্যানেজার না, মেন্ডেলি হচ্ছে ওটা ডাউনলোড ম্যানেজার সম্ভবত। আমি একটু দেখি, মেন্ডেলি ডেস্কটপ, হ্যাঁ, মেন্ডেলি ডেস্কটপ। এইটা রেফারেন্স ম্যানেজার না, মেন্ডেলি ডেস্কটপ। এইটা ইনস্টল করে পরবর্তীতে সেখান থেকে ওয়ার্ডে প্লাগইন সেট করে নেবেন ইউটিউব দেখে। এরপরে রেফারেন্সে ক্লিক করলে একটু ওয়েট করবে, মেন্ডেলিটা ওপেন হতে হবে। মেন্ডেলিটা ওপেন করবেন, এখান থেকে মেন্ডেলিটা ওপেন করবেন। মেন্ডেলি প্লাগইন হয়ে গেলে এইরকম রেফারেন্সের ওই বারে ক্লিক করলে এই টোটাল পার্টটুকু চলে আসবে। এটা হচ্ছে আমার মেন্ডেলি আমার অ্যাকাউন্ট। ওকে, আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আমি হচ্ছে ফাইলে যাব, বা এই যে অ্যাড ফাইল, আমি যে ডাউনলোড করলাম না একটা রেফারেন্স, এইটা বিবটেক্স, এটাকে আমি এখানে ওপেন করতে পারি। আমি এটার নাম দিই, অ্যাড ফাইলস। এটা ফাইল অ্যাড করলে এই যে রেফারেন্সে চলে আসলো, তার সোর্স, তার টাইটেল, অথর লিস্ট, আবিজাবি সবগুলো আসছে। এটা হচ্ছে যে এখান থেকে, অথবা আমরা কোনো একটা পিডিএফকেও যদি ডিরেক্ট এখানে দেই, ফর এক্সাম্পল পিডিএফ, অনেকেই যেটা করে, ইভেন দো আমিও শুরুর দিকে এটাই করতাম। এটা তো আমার সেভই থাকবে, তাই না? ডাউনলোড করলাম, দেন অ্যাড ফাইলে গিয়ে আমি যদি পিডিএফটাকেও ডান নেই, তাহলে পিডিএফটাও এখানে সাইটেশনটা চলে আসবে। অ্যান্ড দেন যখন আমি দুইটা সাইটেশন করলাম, এভাবে একটা সাইটেশন গেল, যে আপনি সাইটেশন থেকে কি করতে পারেন, এই যে সাইটেশন ডাউনলোড করতে পারেন। আরেকটা দেখায় আমি কিভাবে শুধুমাত্র ডুবাই লিঙ্ক থাকলে, এইভাবে শুধুমাত্র লিঙ্ক থাকলেই আপনি সাইট করতে পারবেন। যেমন এই লিঙ্কটা কপি করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, অ্যান্ড দেন হচ্ছে যে মেন্ডেলিতে এসে অ্যাড এন্ট্রি ম্যানুয়ালি। ওকে, অ্যাড এন্ট্রি ম্যানুয়ালিতে আপনি টাইটেল নেম, অথর্স, জার্নাল, এগুলো সব ইনফরমেশন দিতে পারেন। আদারওয়াইজ এটা করতে হলে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, প্রথমত ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং নিচের দিকে এসে ক্যাটালগ আইডিতে
ডুয়াই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে, দেন সেভ করবেন। সেভ করলে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক অপশন আছে, নো টাইটেল। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আপডেট ডিটেলসে ক্লিক করবেন, দেখবেন এইটা ফুলটাই চলে আসছে, একদম পুরোটাই চলে আসছে তো। এই হচ্ছে একটা হচ্ছে ম্যানুয়ালি একটা ডাউনলোড করতে পারেন, একটা পিডিএফ পেপারটাই দিতে পারেন, অথবা ডুয়াই লিঙ্ক থেকেও সেম রেজাল্টটাই আপনি পাচ্ছেন খুবই শর্টলি। তাহলে আমি জাস্ট ডুয়াই লিঙ্কটা কপি করবো, অ্যাড এন্ট্রি ম্যানুয়ালি করবো, জাস্ট এখানে ডুয়াই লিঙ্ক পেস্ট করবো, দেন সেভ করবো, রাইট বাটন ক্লিক করে কি করবো, আপডেট ডিটেলস, দেন এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন তো আমি এখানে লাইব্রেরি, এখানে এটা আমার লাইব্রেরি, ওকে, এটা আমার হচ্ছে লাইব্রেরি। আমি এখান থেকে কি হবে, এখানে সাইট করব, কি সাইট করব, ইম্প্যাক্ট ডাটাবেস। আমি এখানে কার্সার রাখলাম, ইনসার্ট সাইটেশনে ক্লিক করলাম। আমি এখানে লিখলাম ইম্প্যাক্ট, আমি প্রিভিয়াসলি কিন্তু ইম্প্যাক্ট আমার এই দেওয়া আছে, হ্যাঁ, ইম্প্যাক্ট একটা ডাটাবেস, এটা আমি সাইট করলাম, এটা সিলেক্ট করলাম, ওকে। ইম্প্যাক্ট ডাটাবেস আমি লিখলাম যে অ্যান্ড পাবকেম। তাহলে পাবকেমকে আমি সাইট করলে কি করব, এখানে আমি পাবকেম লিখব, পাবকেম লিখে আমি এই যে পাবকেম ডাটাবেস, এইটা, হ্যাঁ, ডাটাবেস, এইটা 2 নাম্বার রেফারেন্স হলো। এখন এই রেফারেন্সগুলো সাইটেশনের রেফারেন্সগুলোর স্টাইল এক এক রকম হয়। কয়েকটা পেপার দেখলে আমরা বুঝতে পারবো রেফারেন্স স্টাইল এক এক রকম কীভাবে হয়। এখানে দেখেন এক ধরনের রেফারেন্স, এখানে এক ধরনের রেফারেন্স, ফ্রন্টিয়ার সেট এইখানে আরেক ধরনের রেফারেন্স, ওকে। এই রেফারেন্সের স্টাইলগুলো চেঞ্জ করা যায় কীভাবে, এই যে স্টাইলটা চেঞ্জ করা যায়। এখানে যেমন আমি যদি এটাকে IEEE একটা আছে ফরম্যাট, এইটাকে আমরা ন্যাচার ফরম্যাটে দিতে পারি। ন্যাচারের ফরম্যাট হচ্ছে এইরকম, এক, পাবকেম এই যে এখানে 2, ওকে। আর আমি ইউজুয়ালি মেমব্রেন ফলো করি এইভাবেই ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, আর এটা ওই যে নাম ফ্রন্টিয়ার্সে দেখলাম না, অ্যাট অল দিয়ে, ওকে, এইভাবে ফার্স্ট অথর তারপরে অ্যাট অল। এইটা সম্ভবত আমরা একটু ট্রাই করি। এই যে এইটা একটা, তাহলে এটা অ্যাট অল, কিম অ্যাট অল, ঠিক আছে। অ্যান্ড দেন সিমিলারলি অ্যাডমিট ল্যাবে গেলেও আবার ইনসার্ট সাইটেশন, অ্যাডমিট ল্যাব 2.0, ওকে, 2.0, তাহলে সাইটেশনটা হয়ে গেল। এখন এখানে তো আপনি সাইটেশন করতেছেন, ঠিক আছে, এখানে কি করলেন, সাইটেশন করলেন। এইটা তো বিবলিওগ্রাফিগুলো এখানে আসলো না, এই যে আমার রেফারেন্সে যেমন এখানে বিবলিওগ্রাফিগুলো দেওয়া আছে না, এখানে এগুলো তো আমি জাস্ট কপি পেস্ট করেছি। আচ্ছা, আমি এগুলোকে মুছে দিচ্ছি, দেখেন এগুলোকে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা যেটা করব, এগুলা এখানে যেটা ছিল এটা হচ্ছে বিবলিওগ্রাফি। এই যে ইনসার্ট, এখানে কার্সারটা রাখবেন, রেফারেন্স লিখে কার্সারটা রাখবেন, ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করবেন। ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করলে এই যে আমরা 3টা রেফারেন্স অ্যাড করলাম, এটা অ্যাড হয়ে গেল। এরপর থেকে আপনি যদি আরও 5000ও অ্যাড করেন, সাপোজ আমি এখানে প্রোটিন ডাটা ব্যাংকও দিয়ে দিচ্ছি, PDB, দেখি প্রোটিন ডাটা ব্যাংক, ওকে, এইটাও দিয়ে দিলাম। এটা আর ইনসার্ট বিবলিওগ্রাফি করতে হবে না, ও অটোমেটিক্যালি একবার দেখায় দেওয়ার পর থেকে সে কিন্তু এই যে PDB-টা এখানে চলে আসছে, অটোমেটিক্যালি নিয়ে নেবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার ছিল রেফারেন্স সাইটেশনের জন্য। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে Q1 Q2 জার্নাল কীভাবে খুঁজে বের করবো। তার আগে আমাদেরকে Q1 Q2 সম্পর্কে ধারণা পেতে হবে, Q1 কি বা Q2 কি। তাহলে Q1 এর র্যাঙ্ক হচ্ছে হাইয়েস্ট, এদিকে হচ্ছে লোয়েস্ট। Q1 কারা, ধরেন 100টা জার্নাল আছে, 100টা জার্নাল আছে, সেই 100টা জার্নালের ভেতরে যারা টপ 25-এর ভিতরে থাকে,
25%, টপ 25টা বা টপ 25%-এর ভিতরে তাদেরকে Q1 হিসেবে গণ্য করা হয়, মানে যাদের র্যাঙ্কিং ওই টপ 25%-এর ভিতরে। এই টপ 20% বা 26 থেকে 50% পর্যন্ত যারা, তারা হচ্ছে Q2 হিসেবে কাউন্ট করা হয়, মানে 26 থেকে 50। এরপরে 51 থেকে 75 এরা হচ্ছে Q3 ক্যাটাগরির আন্ডারে পড়ে, এবং দেন 100 পর্যন্ত, 76 থেকে 100 পর্যন্ত এরা হচ্ছে Q4 জার্নালের আন্ডারে পড়ে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে র্যাঙ্কিং প্রসিডিওর। এখন কোন একটা জার্নাল Q1 বা Q2 কিনা সেটা হচ্ছে আমরা কিভাবে খুঁজে বের করব সেটাতে যাব, বা জার্নালগুলোর কোয়ালিটি সম্পর্কে আমরা একটু ধারণা পাওয়ার চেষ্টা করব, যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কেমন, তার সাইটেশন স্কোর কেমন, তার Q1 কিনা, বা কী ধরনের ফিল্ডে সেখানে পেপারগুলো পাবলিশড হয় ওভারঅল। ওকে, সো কোনো একটা পেপার বা কোনো একটা জার্নাল র্যাঙ্ক বা জার্নাল ম্যাট্রিক্স, ফর এক্সাম্পল সাইটেশন স্কোর, ইম্প্যাক্ট ফ্যাক্টর, তার ইন্ডেক্সিং, দেন হচ্ছে যে Q1 বা Q2 কিনা, এই বিষয়গুলো খুঁজে বের করতে হয়। এই বিষয়গুলো খুঁজে বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, জার্নালটার নাম লিখতে হবে। আমি একটা জার্নালের নাম লিখলাম, ফর এক্সাম্পল জার্নাল অফ সেলুলার অ্যান্ড মলিকুলার মেডিসিন। এটা লিখে আমি সার্চ করলাম। ফার্স্টেই জার্নালের মেন লিঙ্কটা চলে আসছে, এটা হচ্ছে উইলি অনলাইন লাইব্রেরি, উইলির একটা আমি এটার মেন ওয়েবসাইটে চলে যাচ্ছি, এবং নিচে একটা আসছে SJR সিমাগো। সিমাগোতে যাব। সিমাগোতে গেলে আমরা জার্নাল অফ সেলুলার মেডিসিনের সিমাগো লিঙ্ক দিতে পারছি। সবাই আবার সিমাগোতে ইন্ডেক্সিং থাকে না, কারণ সিমাগোতে যারা Q4 এর পরে তাদেরকে আর র্যাঙ্কিংয়ে রাখে না, কিউ না থাকলে র্যাঙ্কিংয়ে রাখে না, র্যাঙ্ক জার্নালগুলো শুধুমাত্র এখানে থাকে। ওকে, আমরা এখানে কী ধরনের ইনফরমেশন দেখতে পাচ্ছি, জার্নাল নেম আছে, কোন কান্ট্রি, এটা ইউনাইটেড কিংডম, সাবজেক্টেড এরিয়া অ্যান্ড ক্যাটাগরি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, সেল বায়োলজি অ্যান্ড মলিকুলার মেডিসিন। পাবলিশার হচ্ছে উইলি, এর এইচ ইন্ডেক্স হচ্ছে 157, তার ইন্টারন্যাশনাল ISSN নাম্বার হচ্ছে এইটা, কাভারেজ করে 2000 সাল থেকে 2023 পর্যন্ত এখানে কাভারেজ পাওয়া যাবে। এখানে এটা হচ্ছে একটা জার্নাল, এখানে তার লিঙ্ক আছে হোম পেজ, হাউ টু পাবলিশ ইন দিস জার্নাল, এবং এই জার্নালের ইমেইল পর্যন্ত। নিচের দিকে আসলে স্কোপ মানে হচ্ছে স্কোপের ভেতরে যেগুলো টপিক্স থাকবে, এই টপিক্সের ভিতরে আমরা এই টপিক্সে ইউজুয়ালি এই জার্নালে পেপারগুলো পাবলিশ হয়। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টাইল কিউ, এটাই হচ্ছে কিউ। সেল বায়োলজি এবং মেডিসিন, মলিকুলার মেডিসিন, দুই ধরনের স্কোপ এখানে আমরা দেখতে পাচ্ছি, সেল বায়োলজি এবং মলিকুলার মেডিসিন। ফার্স্ট 2001 সালের দিকে এটা Q4 ছিল, তারপরে Q3, তারপরে Q2, তারপরে Q1, এইভাবে এখন পর্যন্ত সে Q2-তে আছে। এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখান থেকে ওভারঅল র্যাঙ্কিংটা দেখতে পাবো, তার Q2। ওকে, এবং SJR 2023-এ অর্থাৎ এই জার্নালের র্যাঙ্কিং হচ্ছে 1.21 Q2। ওকে, আর আমরা যদি হচ্ছে আরও একটা নিই, যেমন আমি যদি বলি যে ফ্রন্টিয়ার্স, আচ্ছা আমি যদি এইখানেই খালি জার্নালের নামটা সিমাগোতেই জার্নালের নাম সার্চ করি, যেমন আমি যদি বলি হিলিয়ন, এটা এলসেলভারের একটা নেদারল্যান্ডসের, ওকে হিলিয়ন নেদারল্যান্ডসের, মাল্টিডিসিপ্লিনারি, এখানে সব ধরনের, এটা মাল্টিডিসিপ্লিনারি মানে এখানে আপনি সব ধরনের কাজই সাবমিট করতে পারবেন। এলসেভিয়ার এইচ ইন্ডেক্স 88 2015 থেকে, সে মাল্টিডিসিপ্লিনারি যারা সেখানে ইজিলি পেপারগুলো সাবমিট করতে হয় নির্দ্বিধায়। Q3 থেকে শুরু করেছে, এখনো পর্যন্ত সে Q1, নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে Q1 জার্নাল। আমরা ওর হোম পেজে যাব, হোম পেজে আসলাম আমরা, ছিলাম এইটারও হোম পেজটা দেখব। আচ্ছা, সবগুলো কিন্তু হোম পেজ এক এক রকম হয় না। হ্যাঁ, আমরা জার্নাল ম্যাট্রিক্স এখানে ইজিলি পেয়ে যাচ্ছি, তাই আমরা জার্নাল ম্যাট্রিক্সটা দেখি। জার্নাল ম্যাট্রিক্সে আসলে তার সাইটেশন অ্যান্ড ইম্প্যাক্ট, যেমন সাইটেশন স্কোর হচ্ছে 11.5, মাশাআল্লাহ অনেক ভালো।
জার্নাল সাইটেশন ইন্ডিকেটর আছে, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর 4.3। এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর এখন 4.3 এক কমে গেছে। এই রিসেন্ট ইয়ারে সবার ইম্প্যাক্ট ফ্যাক্টর কমছে, এটা 5.3 ছিল। ইভেন তো আপনি যদি এখনও গুগল করেন যে এই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, এই গুগল দেখাবে 5.3, ঠিক আছে? কারণ গুগল এখন আপডেট হয় নাই সম্ভবত। আমি দেখি ইম্প্যাক্ট ফ্যাক্টর, এই যে 5.3 দেখাতেছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে আমরা পাবলিকেশন দেখতে পাচ্ছি এবং রিচ দেখতে পাচ্ছি যে কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রির রিডার বেশি, কোন কান্ট্রির অথর এখানে বেশি। যেমন চায়নার অথরও টপে আছে, 77% অথর সব চায়না থেকে এখানে পেপার পাবলিশ করে এবং চায়নার রিডার্স বেশি, ইউনাইটেড স্টেটের রিডার্স বেশি, ইন্ডিয়ার রিডার্স বেশি, জাপান, হংকং। চায়নার অথর, ইউনাইটেড স্টেটের 3% অথর আছে শুধুমাত্র এখানে। আচ্ছা, এছাড়া আমরা জার্নাল ইনফরমেশনে যেতে পারি। তাহলে তার ওভারভিউ, এইম অ্যান্ড স্কোপ, ওপেন অ্যাক্সেস, কপিরাইট, এইখান থেকে আমরা তার কপিরাইট ইনফরমেশনগুলো, কিওয়ার্ড, অ্যাবস্ট্রাক্টিং অ্যান্ড ইন্ডেক্সিং ইনফরমেশন, দিস ইজ ইম্পর্ট্যান্ট। এটা কোথায় কোথায় ইন্ডেক্স হয়? আমরা কথায় কথা বলি না যে স্কোপাস ইন্ডেক্স না, এখন স্কোপাস ইন্ডেক্স অনেক ফালতু হয়ে গেছে। যে কোনো জার্নালই মোটামুটি একটু ভালো 2-1 বছর এস্টাবলিশ হয়ে গেলে স্কোপাস ইন্ডেক্স করাতে পারে। এখন সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে যে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স। এখন ফান্ড, বাইরের কান্ট্রিতে ফান্ডগুলো দেয় হচ্ছে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সে পেপার দেখে। ওকে, যেমন এটা কিন্তু স্কোপাস, এটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স। এটা অবভিয়াসলি স্কোপাস তো হওয়া উচিত, ওয়েব অফ সায়েন্সে যেহেতু আছে। সো কোয়ালিটি নিয়ে আর কোনো কথা নাই, যেহেতু এটা ডাব্লিউএস আছে। আমরা হিলিয়নে যেতে পারি সিমিলারলি। এখন আমি বললাম যে একই জার্নালে, এক এক জার্নালের কিন্তু ইন্টারফেসগুলো এক এক রকম। আমি হিলিয়নের, এটা হচ্ছে পেজ, হোম পেজ। আমরা দিস জার্নালে যাই, তো দেখি অ্যাবাউট দিস জার্নাল সেকশন, এডিটর্স, দেন স্পেশালিস্ট, হোয়াট এভার আর্কাইভ। আমরা অ্যাবাউট দিস জার্নালে যাই, এইম অ্যান্ড স্কোপ দেখতে পারবো। এটা একটু দেখি, এইম অ্যান্ড স্কোপ, যে কি কি, এটা যেহেতু মাল্টিডিসিপ্লিনারি, এইটার এইম অ্যান্ড স্কোপ দেখার খুব বেশি প্রয়োজন পড়বে না। জার্নাল, কি ভুল জায়গায় আসছি, এটা হিলিয়ন। হিলিয়নের হোম পেজে এমন দেখাইতেছে কেন? এলসেভিয়ারের পেজগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর ম্যাক্সিমাম এখানেই থাকে। ইম্প্যাক্ট কত? 3 পয়েন্ট এত ইম্প্যাক্ট ফ্যাক্টর। আমরা তখন আসলে একদম ওর যেই ইয়া ছিল সেল প্রেস পাবলিশার, সেখানে চলে গেছিলাম। অ্যাবাউট, এইম অ্যান্ড স্কোপ, জার্নালস ইনসাইট, জার্নাল ইনসাইটটা আমরা একটু দেখি। এখানে কিছু ইনফরমেশন পাওয়া যায়, প্রত্যেকটা জার্নালেই পাওয়া যায়। ইম্প্যাক্ট ফ্যাক্টর, আর্টিকেল প্রসেসিং চার্জ, এটা এপিসি, ওপেন অ্যাক্সেসের চার্জ হচ্ছে $2,270। তাহলে আপনার পেপারটা এখানে, আপনি যদি $2,270 পে করেন, তাহলে এখানে আপনার পেপারটা সবাই পড়তে পারবে। হ্যাঁ, পাবলিশিং টাইম হচ্ছে 160 ডেজ, বা এইটা বলছে সব থেকে বড় মিথ্যা কথা হচ্ছে এটা, 160 ডেজ। অ্যাকসেপ্টেন্স বলছে সাবমিশন টু অ্যাকসেপ্টেন্স। আমার এইখানে 160 ডেজ মানে কত? 6 মাসেরও কম। আমার এইখানে 14 মাস প্লাস সামথিং একটা টাইম লাগছে একটা নেগেটিভ গল্প শোনাই, হিলিয়নের একটা নেগেটিভ গল্প শোনাই, বা এরকম আমার অনেক আছে। ফ্রন্টিয়ার্সে আছে বা আদার্স আরও অনেক জায়গা আছে। এইখানে আমার এই হিলিয়নে 16 মাস কাছাকাছি, 15 থেকে 16 মাসের মতো রিভিশন চলছে। 2টা রিভিশন, ফার্স্ট রিভিশন কমপ্লিট করেছি, সেকেন্ড রিভিশন কমপ্লিট করেছি।
দেন তারা বলেছে যে এই পেপারটা নেওয়া সম্ভব হচ্ছে না। মানে আমার একদমই লাস্ট মাইনর আমার হচ্ছে যে রিভিউয়ার অ্যাকসেপ্টেন্সও ছিল, 3টা রিভিউয়ার অ্যাকসেপ্ট করেছে, যেখানে 2টা রিভিউয়ার অ্যাকসেপ্ট করলেই হয়। লাস্টে গিয়ে এডিটর বলছে যে ভলিউমে অনেক আর্টিকেল পড়ে গেছে, আমরা আর্টিকেল নিতে পারছি না, সরি। সো এই যে লাস্ট মোমেন্টে সে সরিটা বললো আমাকে 1.5 বছর বসায় রেখে, এটা কিন্তু 160 ডেজের ভিতরে পড়ে না। সো এই যে এই টাইমটা অনেকের কাছে অনেকের সাথে ম্যাচ করে না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টিং অ্যান্ড ইন্ডেক্সিং স্কোপাস, এটা হচ্ছে স্কোপাস ইন্ডেক্স, এটা কিন্তু ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স নাই, স্কোপাস ইন্ডেক্স আছে। আচ্ছা, অনুরূপভাবে আমরা এখানে আরও বেশ কিছু জার্নাল দেখতে পারি, যেমন আমরা যদি এখানে ফ্রন্টিয়ার্স দেখি, ফ্রন্টিয়ার্স ইন ইমিউনোলজি, ফ্রন্টিয়ার্স ইন ইমিউনোলজি, এটা সুইজারল্যান্ডের ইমিউনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, মেডিসিন অ্যান্ড ইমিউনোলজি অ্যান্ড অ্যালার্জি। ফ্রন্টিয়ার্স হচ্ছে তার পাবলিশার, এইচ ইন্ডেক্স হচ্ছে 225, তার স্কোপ Q1 জার্নাল, ওকে, Q1 জার্নাল, কিউ দেশ থেকে। আমরা একটু হোম পেজে যাই, হোম পেজ, হোম পেজে আসলে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখতে পাচ্ছি 5.7। এটা স্কোর, এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু অনেক ছিল, লাস্টে মনে হয় 7 পয়েন্ট সামথিং বা 9 এর কাছাকাছি ছিল। সাইটেশন স্কোরও 9.8, মাশাআল্লাহ ভালো। আমরা অ্যাবাউট জার্নাল এইখানে ক্লিক করলে সেকশন অ্যাবাউট জার্নালে থাকার কথা, একটু দেখি। মিশন, স্কোপ, ফ্যাক্ট, জার্নাল সেকশন, ওপেন অ্যাক্সেস স্টেটমেন্ট, কপিরাইট, কোয়ালিটি। আচ্ছা, এই যে ইন্ডেক্স ইন এখানে আছে, এটা পাবমেডে ইন্ডেক্সড, ক্রসরেফ, ওয়েব অফ সায়েন্স, স্কোপাস, ওকে। আগে তো আমাদের দেশে প্রফেসরদের মধ্যে, আজ থেকে 2-3 বছর আগেও আমাদের দেশের প্রফেসরদের মধ্যে স্কোপাস ইন্ডেক্স আর্টিকেল খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এখনও মোটামুটি অনেকেরই নাই, মানে 80% প্রফেসরের স্কোপাস ইন্ডেক্স জার্নাল পাওয়া খুব টাফ, সব অ্যাভারেজ মিলায়া। আর ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সের কথা তো বাদ দিলাম। গুগল স্কলার, ক্রসরেফ, ডোয়াজ, এগুলো সবই হচ্ছে একটা ইন্ডেক্স, হ্যাঁ। ইম্প্যাক্ট ফ্যাক্টর, সাইটেশন স্কোর, যদিও এটা হচ্ছে আমাদের হোম পেজেই কিন্তু ছিল, আমাদের হোম পেজে যখন ছিল, হোম পেজে ইম্প্যাক্ট ফ্যাক্টর, সাইটেশন স্কোর ছিল। অ্যান্ড দেন একটা পেপার রেডি হয়ে গেলে আমাদেরকে পেপার এইখানে সাবমিশনের এখানে আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সাবমিট অথবা অন্য যে কোনো জায়গাতে সাবমিট আর্টিকেল, একটা অ্যাকাউন্ট করতে হবে, রেজিস্টার করতে হবে। আমরা অর্কিড দিয়ে রেজিস্টার করতে পারি, বা আমরা হচ্ছে মেইল দিয়েই করতে পারি, কন্টিনিউ উইথ ইমেইল। সো যখন সাবমিশনের বেলা আসবে, সাবমিশনের সময় একটা বিষয় লাগে, সেটা হচ্ছে যে কাভার লেটার লাগে। এটা হচ্ছে আপনাদের কোনো স্যাম্পল কাভার লেটার। ওকে, এখানে একটা ডেট যাবে, দেন ডিয়ার এডিটর, অর্থাৎ ওকে, ডিয়ার এডিটর, নেম দিতে পারেন। নেমটা কোথায় পাবেন? একটা জার্নালে, এই যে এডিটোরিয়াল বোর্ড আছে, সে চিফ এডিটর, ফিল্ড চিফ এডিটর। আর এদিকে কিছু আছে না, এখানে আছে সেই চিফ এডিটর, তার নামটা এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি ডিরেক্ট মেনশন করতে পারেন এইভাবে, ডিয়ার এডিটর ইন চিফ, কোন জার্নাল সেটা লিখলেন, জার্নাল নেম। দেন আপনি উই ইউজ করতে পারেন, ওকে, উইশ টু সাবমিট, এটা আপনার টাইটেল ফর কনসিডারেশন বাই এই জার্নাল নেম, আবার জার্নালের নাম, ঠিক আছে।
And আপনি বললেন যে আপনার এটা হচ্ছে একটা অরিজিনাল রিসার্চ আর্টিকেল এবং আপনি এটা কোথাও পাবলিশ করেন নাই, মানে সাবমিট করেন নাই। এরপরে আপনি এই ইন দিস পেপার আপনি কি কাজ করেছেন ইন দিস পেপার। সো এখানে অনেকেই যেটা করে এই জায়গায় ডিরেক্ট অ্যাবস্ট্রাক্টটাই পেস্ট করে দেয়, ইন দিস পেপার উই রিপোর্ট এইটার পরে, হ্যাঁ এইটার পরে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেয়, ডিরেক্ট অ্যাবস্ট্রাক্টটা পেস্ট করে দেয়। সো ওইটাই বলা হয়েছে এক্সপ্লেন করতে আপনার কি কাজ করেছেন সামথিং হোয়াট এভার। দেন আপনি এটা বলতে পারেন উই হ্যাভ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডিসক্লোজ প্লিজ অ্যাড্রেস অল এটা। দেন আপনি হচ্ছে সকল মানে যখন আপনি এটা বলবেন না উই হ্যাভ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তখন হচ্ছে যে আপনার অথর্স লিস্টটা সামটাইমস দিতে হইতে পারে, সেটা আলাদা। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেরও আলাদা একটা ফর্ম আছে, আস্তে আস্তে যখন সাবমিশনের দিকে যাবেন তখন জানবেন। দেন আপনি হচ্ছে তাকে একটা থ্যাঙ্কস দিলেন, দিয়ে সিনসিয়ারলি আপনার নাম, অ্যাফিলিয়েশন, ইউর অ্যাড্রেস, ইমেল। ইউজুয়ালি যেটা হয় এটা সুপারভাইজাররা করে, সুপারভাইজারদের কাজ। আপনি আপনার একটা ম্যানস্ক্রিপ্ট লিখে সুপারভাইজারের হাতে দেওয়ার পরে ডিটেলস যে ফরম্যাটিংগুলো বিষয় দরকার আছে সেই বিষয়গুলো পরবর্তীতে সুপারভাইজারাই হ্যান্ডেল করে। জাস্ট আমি আপনাদেরকে টোটাল প্রসিডিউরটা শিখায় রাখলাম বা দেখাই দিলাম যেন কোনো না থাকে। পরে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি যখন সাবমিট করতে যাবে তখন দেখবেন যে আপনার কাছ থেকে ফাইল চাচ্ছে, কাভার লেটার চাচ্ছে, আপনার ম্যানুস্ক্রিপ্ট চাচ্ছে। তখন আপনি ম্যানুস্ক্রিপ্ট দিলেন, কাভার লেটারটা দিলেন। এরপরে সাপ্লিমেন্টারিতে থাকলে সাপ্লিমেন্টারিতে সুন্দরভাবে সাজাবেন সাপ্লিমেন্টারি ফাইলগুলা, মানে যেগুলো আপনি ম্যানুস্ক্রিপ্ট দেখাতে চান না সেগুলো আপনাকে সাপ্লিমেন্টারি নামে একটা অপশন রাখতে হয়, সেখানে দেখাতে হয়, ডাটাগুলো দেখাতে হয়। কারণ আপনি যে একটা কাজ করেছেন, আপনি যদি মানে এটাকে সহজ বাংলায় বলে ভুজুং ভাজুং দিয়ে একটা আর্টিকেল করতে চান, সেটা তো পসিবল না। অনেক সময় কী হয়, আপনি একটা কাজ করেছেন, সাপোজ আপনি একটা স্কোর, আপনি একটা ডকিং স্কোর বসাইছেন, আপনার আসছে 5, আপনি ওটা 7.5 বা 8 বসাইছেন। অনেক রিভিউয়ার ডকিং নিজে করে, আবার করে দেখে যে আপনার সাথে ঠিক আছে কিনা। ওকে, সো বি কেয়ারফুল এগুলোর বিষয়ে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো যে আপনাদেরকে আরও এনাফ ডিটেলসেই বলেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি।